হ্যালো স্টুডেন্টস, আমরা আবার ফিরে এসেছি একটা নতুন হিস্ট্রি সেশনে। আজকে আমরা এমন একজন বিখ্যাত ব্যক্তিত্বকে নিয়ে আলোচনা করব যার ইতিহাস, যার জীবন ভীষণভাবে ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। তিনি হলেন মধ্যযুগের ইতিহাসের মধ্যমণি যাকে আমরা বলতে পারি। তিনি হলেন আলাউদ্দিন খিলজি। তোমরা জানো যারা পরীক্ষা দাও, এই আলাউদ্দিন খিলজি থেকে কিন্তু অনেক ধরনের প্রশ্ন আসে। আমরা আলাউদ্দিন খিলজিটাকে কিভাবে প্রস্তুত করব এটা আমি একটা খুব ছোট ভিডিওর মধ্যে আমি বোঝাবো। আলাউদ্দিন খিলজির বেশ কয়েকটা দিক আমরা এক্সপ্লোর করব, যে এক্সপ্লোরেশনগুলো থেকে প্রশ্ন আসে। ফার্স্ট যেটা আমাদের পড়তে হবে, আলাউদ্দিন খিলজি ক্ষমতা দখল করলেন কোন ঘটনার প্রেক্ষাপটে। 1294-তে 1294-এ জালালউদ্দিন ফিরোজ খিলজি আলাউদ্দিন খিলজিকে পাঠিয়েছিলেন দেবগিরি অভিযানে। সেই দেবগিরি অভিযান করতে গিয়ে আলাউদ্দিন খিলজি যে লুটপাট করেছিলেন প্রচুর ধন সম্পদ, সেই ধন সম্পদ নিয়ে তিনি দিল্লিতে ফিরেছিলেন এবং সেই লুট করা ধন সম্পদকে তিনি ডিস্ট্রিবিউট করেছিলেন দিল্লির সামন্তদের মধ্যে, বা যারা মন্ত্রী ছিলেন জালালউদ্দিন ফিরোজ খিলজির আন্ডারে যারা কাজ করতেন তাদের মধ্যে তিনি সেগুলোকে ডিস্ট্রিবিউট করেছিলেন। কেন ডিস্ট্রিবিউট করেছিলেন না, জালালউদ্দিন ফিরোজ খিলজির বিরুদ্ধে একটা প্লট তৈরি করার জন্য, একটা ষড়যন্ত্রের নেটওয়ার্ক তৈরি করার জন্য, এবং সেই টাকা দিয়ে তাদের বলা যায় পুরো কিনে নিয়েছিলেন আলাউদ্দিন খিলজি সেই লুট করা অর্থের বিনিময়। সেই জায়গা থেকেই তিনি কি করেছিলেন না, জালালউদ্দিন খিলজিকে হত্যা করেছিলেন এলাহাবাদের কাছে কারা বলে একটা জায়গায়, হত্যা করে ক্ষমতা দখল করেছিলেন শেষ অবধি আলাউদ্দিন খিলজি। তাহলে এই ব্যাকগ্রাউন্ডটা আমাদের একটু মনে রাখতে হবে যে আলাউদ্দিন খিলজি কীভাবে ক্ষমতা এসেছিলেন। নাম্বার 2তে যেটা আমরা যাব, আলাউদ্দিন খিলজির আসল নাম ছিল আলী গুরসাপ, রিয়েল নেম ছিল আলী গুরসাপ, এবং তিনি ছিলেন একজন বিখ্যাত মিলিটারি অফিসারের ছেলে অ্যাকচুয়ালি, যার নাম ছিল সাহাবউদ্দিন মাসুদ। এই সাহাবউদ্দিন মাসুদ ছিলেন বালবানের গিয়াসউদ্দিন বালবানের আর্মির একজন বিখ্যাত মিলিটারি অফিসার, এবং এই সাহাবউদ্দিন মাসুদের মৃত্যু হয়েছিল একটা দুর্ঘটনায়। সেই সাহাবউদ্দিন মাসুদের পুত্র ছিলেন আলাউদ্দিন খিলজি। এবং আলাউদ্দিন খিলজি 3 নম্বর যেটা আমরা আলোচনা করব সেটা হলো আলাউদ্দিন খিলজির দুটো টাইটেল, একটা হলো সিকান্দার-ই সানি আর একটা হলো যে সেকেন্ড আলেকজান্ডার। সেকেন্ড আলেকজান্ডারটা বিশেষ ফিলিপস এসেছিল তোমরা জানো, দ্বিতীয় আলেকজান্ডার তাকে বলা হয়। আলেকজান্ডারের সঙ্গে তাকে তুলনা করা হয় এই আলাউদ্দিন খিলজিকে। নেক্সট আমরা যেটায় আসবো, আলাউদ্দিন খিলজির থিওরি অফ কিংশিপ, আলাউদ্দিন খিলজির নরপতিত্বের আদর্শ। আলাউদ্দিন খিলজি কি আদর্শকে সামনে রেখে রাজ্য শাসন করলেন, সেটা হচ্ছে আলাউদ্দিন খিলজি কি আদর্শকে নিয়ে, আলাউদ্দিন খিলজির মেন শাসন আদর্শ কি ছিল না, তিনি রাজনীতি থেকে ধর্মটাকে পৃথক করলেন, সেপারেশন অফ রিলিজিয়ান ফ্রম পলিটিক্স। যেটা আমরা দেখেছি আলাউদ্দিন খিলজির আগে যারা সুলতান হয়েছেন তারা কিন্তু এই জিনিসটাকে ভীষণভাবে রিলিজিয়ান অ্যান্ড পলিটিক্সের মধ্যে একটা ভীষণভাবে মিক্সিং করেছিলেন, এবং রিলিজিয়াস অথরিটি সুলতানদের নিয়ন্ত্রণ করত। আমরা ইলতুৎমিশকেও দেখেছি, বালবানের ক্ষেত্রেও দেখেছি, সবার ক্ষেত্রে দেখেছি। আলাউদ্দিন খিলজি সেই নেক্সাসটাকে ভাঙলেন, অর্থাৎ ধর্মের সঙ্গে রাজনীতির যেটা সেটাকে ভাঙলেন। উলেমাদের ক্ষমতাকে তিনি দমন করলেন, শরিয়তি আইনের ক্ষমতাকে তিনি দমন করলেন, করে তিনি নিজেই হয়ে উঠলেন রাষ্ট্রপ্রধান এবং ধর্মেরও প্রধান। মানে তিনি নিজেকে এস্টাবলিশ করলেন অ্যাজ এ হেড অফ দ্য রিলিজিয়ান অ্যাজ ওয়েল অ্যাজ দ্য হেড অফ দ্য স্টেট। মানে হিস্টোরিয়ানরা তাকে এই জন্য বলছেন কি, তিনি একটা স্লোগান দিলেন, কিংশিপ নোস নো কিনশিপ। তোমরা জানো এই স্টেটমেন্টটা খুব ইম্পর্টেন্ট। রাজার কোনো আত্মীয় নেই, রাজা যা বলবে সেটাই শেষ কথা। তিনি উলেমাদের কথাও শুনবেন না, তিনি শরিয়াত আইনের দ্বারাও পরিচালিত হবেন না। অর্থাৎ কিংয়ের মুখ থেকে যেটা বেরোবে দ্যাট উইল বি দ্য ফাইনাল ডিসিশন। সুতরাং আলাউদ্দিন খিলজির এই যে কনসেপ্টটা, আলাউদ্দিন খিলজির এই যে ধারণাটা, এই জন্য হিস্টোরিয়ানরা অনেকে তাকে বলছেন হি ওয়াজ এ মিক্সচার অফ জুলিয়াস সিজার অ্যান্ড পোপ। রোমের সম্রাট জুলিয়াস সিজার আর পোপের একটা সংমিশ্রণ আমরা দেখেছি আলাউদ্দিন খিলজির মধ্যে। তাহলে তার মেন
আইডিওলজি যেটা ছিল, থিওরি অফ কিংশিপ বা নরপতিত্বের আদর্শ, সেটা হলো সেপারেশন অফ পলিটিক্স ফ্রম রিলিজিয়ান, ধর্ম থেকে রাজনীতিকে আলাদা করা। নেক্সট আমরা যেটায় আসবো, আর একটা ইম্পর্টেন্ট জিনিস, আলাউদ্দিন খিলজি অ্যাজ এ কনকারার। আলাউদ্দিন খিলজি ভারতবর্ষের এক বিস্তীর্ণ অঞ্চল জয় করেছিলেন আমরা জানি। এই যে বিস্তীর্ণ অঞ্চল তিনি জয় করেছিলেন, তার মধ্যে উত্তর ভারতও ছিল এবং দক্ষিণ ভারতও ছিল। এবং আলাউদ্দিন খিলজি প্রথম সুলতান যিনি দাক্ষিণাত্যে দক্ষিণ ভারতে একটা প্ল্যান্ড ক্যাম্পেইন করলেন, একদম পরিকল্পিত একটা আক্রমণ। এবং এই আক্রমণে উত্তর ভারতের অভিযানের মধ্যে যে অভিযানটা ভীষণভাবে পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, সেটা হলো চিতোর অভিযান 1303-এ। যে অভিযানটার ইতিহাস লিখেছিলেন মালিক মোহাম্মদ জায়সি, তার বিখ্যাত বই পদুমাবাদ বা পদ্মাবতী বলে যে বইটা, পদ্মাবতী রানা রতন সিংয়ের ওয়াইফ, সেই পদ্মাবতীর জন্য তিনি চিতোর অভিযান করেছিলেন 1303-এ। এবং পদ্মাবতী জওহরব্রত করেছিলেন আমরা জানি, আমরা সিনেমাতেও দেখেছি এই ঘটনা। সেই মালিক মোহাম্মদ জায়সির লেখা বই থেকে আমরা 1303-এর আলাউদ্দিন খিলজির চিতোর অভিযানের হিস্ট্রিটা জানতে পারি। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি তার সাউথ ইন্ডিয়ান এক্সপিডিশনটা ভীষণভাবে ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। 4টে কিংডমকে তিনি হারালেন সাউথ ইন্ডিয়াতে, 4টে রাজবংশকে তিনি হারালেন সাউথ ইন্ডিয়াতে। তার মধ্যে যাদব রাজবংশকে হারালেন তিনি, যে যাদব রাজবংশ রাজত্ব করত দেবগিরি অঞ্চল বা যেটাকে আমরা এখন ঔরঙ্গাবাদ বলছি মহারাষ্ট্রের, সেই অঞ্চলটা যাদব রাজবংশকে হারালো। কাকতীয় রাজবংশ বলে একটা রাজবংশকে হারালো। এই কাকতীয় রাজবংশকে হারালো কোথায় না, তেলেঙ্গানা, এখন যে জায়গাটাকে আমরা বলবো তেলেঙ্গানার মধ্যে পড়ে ওয়ারাঙ্গল। ওয়ারাঙ্গলের কাকতীয় ডাইনেস্টিকে পরাজিত করলো এবং তার সঙ্গে করলো মাদুরাইয়ের পাণ্ডীয় ডাইনেস্টি, বীর পাণ্ড, সুন্দর পাণ্ড, এদেরকে হারালো পাণ্ডীয় ডাইনেস্টি। পাণ্ডীয় ডাইনেস্টি অফ মাদুরাই তামিলনাড়ুতে। এবং এর সঙ্গে আমরা দেখলাম যে আরেকটা ডাইনেস্টি তিনি সাউথ ইন্ডিয়াতে হারালেন। সাউথ ইন্ডিয়া মানে কর্ণাটক অঞ্চলে আরেকটা কিংডমকে তিনি পরাজিত করলেন। মোট 4টে কিংডমকে তিনি হারালেন। এই পুরো অপারেশনটা হয়েছিল যার নেতৃত্বে, তিনি হলেন কে না, মালিক কাফুর। এই মালিক কাফুরকে উপাধি দেওয়া হয়েছিল 1000 দিনারি, না বলা হয় নাকি 1000 দিনার দিয়ে আলাউদ্দিন খিলজি তাকে পারচেস করেছিলেন অ্যাজ এ স্লেভ। সুতরাং এই 1000 দিনারি বা মালিক কাফুরের নেতৃত্বেই এই আন্দোলন সংগঠিত হয়েছিল আমরা দেখতে পাচ্ছি। নেক্সট আমরা যেটা দেখব আলাউদ্দিন খিলজি তৈরি করতে গিয়ে, সেটা হচ্ছে আলাউদ্দিন খিলজির আর্কিটেকচার। কি কি আর্কিটেকচার তৈরি করলেন? আলাই দরওয়াজা তৈরি করলেন। আলাই দরওয়াজাটা হচ্ছে কুতুব মিনারের গেটওয়ে তৈরি করলেন তিনি। তৈরি করলেন 1000 সিতুন বলে একটা প্যালেস, যেটা 1000টা প্যালেসে 1000টা পিলারের উপর তৈরি হয়েছিল। 1000 সিতুন। এই 1000 সিতুনটা কোথায় ছিল? এই 1000 সিতুনটা ছিল আলাউদ্দিন খিলজির নতুন রাজধানী। আলাউদ্দিন খিলজি তৈরি করেছিলেন দিল্লির একটা অংশ যেটার নাম ছিল সিরি। এই সিরিতে যে প্রাসাদ, আলাউদ্দিন খিলজির যে প্রাসাদে তিনি থাকতেন, সেই প্রাসাদের নাম ছিল 1000 সিতুন। তিনি তৈরি করেছিলেন 1000 পিলারের উপর তৈরি করেছিলেন এই বিশাল বড় প্রাসাদ। আর এর সঙ্গে তৈরি করেছিলেন তিনি আলাই মিনার বলে একটা মিনার, এবং তৈরি করেছিলেন হাউজ খাস। এই হাউজ খাসটা কি না, এই হাউজ খাসটা হচ্ছে একটা ওয়াটার ট্যাঙ্ক বা একটা জলাশয়, যে জলাশয় থেকে সারা দিল্লি শহরে জল সরবরাহ করা হতো সুলতানি যুগে। হাউজ খাস এটাও আলাউদ্দিন খিলজি তৈরি করেছিলেন। নেক্সট আমাদের পড়তে হবে আলাউদ্দিন খিলজি থেকে যেটা, সেটা হলো তার কিছু রিফর্ম। যে রিফর্মের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা হলো, সেটা হলো দাগ এবং হুলিয়া। আলাউদ্দিন খিলজি দাগ এবং হুলিয়া নামে দুটো প্রথা চালু করেছিলেন। এই দাগটা কি না, রাজার ঘোড়াগুলোকে চিহ্নিতকরণ করা হয়েছিল। আর হুলিয়াটা কি, আলাউদ্দিন খিলজির আন্ডারে যারা কাজ করতো, যেসব সৈনিকরা ছিল, তাদের পুরো মানে বিবরণ লিপিবদ্ধ করা হয়েছিল। এবং ভারতের ইতিহাসে প্রথম এই ধরনের ডকুমেন্টেশন আমরা আর্মিতে দেখেছি। এইটাকে বলা হচ্ছে হুলিয়া, দাগ এবং হুলিয়া। এবং এটা এতটাই কার্যকরী হয়েছিল যে পরবর্তীকালে শেরশাহ এটা ফলো করেছিলেন
এবং নাম দিয়েছিলেন দাগ এবং চেহারা। এটা আলাউদ্দিন খিলজির একটা খুব বড় সংস্কার। আর একটা বড় সংস্কার করেছিলেন তিনি কি না, ইন্টারমিক্সিং অফ নোবেলস, অভিজাতদের মধ্যে সামন্তদের মধ্যে মেলামেশা সোশ্যাল গ্যাদারিংয়ে বন্ধ করে দিয়েছিলেন। কারণ তিনি বুঝতে পেরেছিলেন এই সোশ্যাল গ্যাদারিংগুলো হয়ে উঠছে কনস্পিরেসির একদম সোর্স। সেই জন্য তিনি এই কনস্পিরেসিগুলোকে আটকানোর জন্য তিনি এগুলোকে সব বন্ধ করে দিয়েছিলেন। বিভিন্ন অভিজাতরা বা বিভিন্ন মন্ত্রীরা, আমির ওমরাহরা যেসব সোশ্যাল গ্যাদারিংয়ে মিট করতো সেগুলোকে একদম ব্যান করে দেওয়া হয়েছিল। লিকার ব্যান করে দিয়েছিলেন, মাদক ব্যান করে দিয়েছিলেন তিনি, লিকার ব্যান করা হয়েছিল। হোর্ডিং মানে মজুদদারি করা, মজুদদারি যে ব্যাপারটা, হোর্ডিং করা যাবে না, এটাকেও তিনি অ্যাবলিশ করে দিয়েছিলেন। এবং সবচেয়ে বড় রিফর্ম যেটা, যার জন্য আলাউদ্দিন খিলজি এখনও ভারতের ইতিহাসে বিখ্যাত হয়ে আছেন, সেটা হলো পিডিএস, পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম, জনবন্টন ব্যবস্থা, যেটাকে আমরা কমনলি নোন অ্যাজ রেশনিং সিস্টেম। এই রেশনিং সিস্টেমের প্রবক্তা হচ্ছেন এই আলাউদ্দিন খিলজি। তিনি এটাকে প্রবর্তন করেছিলেন, আলাউদ্দিন খিলজি, এই শাসনটাকে বা এই কি বলে এই বাজার দর নিয়ন্ত্রণ নীতিকে। কেন তিনি বাজার দর করেছিলেন, কেন তিনি রেশনিং সিস্টেম চালু করেছিলেন, তার একটা অন্যতম কারণ হচ্ছে কি, তিনি বুঝতে পেরেছিলেন যে আর্মিকে তিনি বেশি পয়সা স্যালারি দিতে পারবেন না, টাকা দিতে পারবেন না। এবং তোমরা জানো যে আলাউদ্দিন খিলজি ইকতা ব্যবস্থা বলে যে ব্যবস্থাটা ইলতুৎমিশ চালু করেছিলেন, সেই ইকতা ব্যবস্থাটাকে তুলে দিয়েছিলেন তিনি আবার ক্যাশে ওই কর্মচারীদের বা সেনাদের স্যালারি দেওয়া শুরু করেছিলেন। এবং তিনি জানতেন যে ক্যাশে তিনি বেশি স্যালারি তাদের দিতে পারবেন না। সেই জন্য তিনি ঠিক করেছিলেন যে তিনি সাধারণ জিনিসপত্রের দাম, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম এমনভাবে বেঁধে দেবেন যাতে স্বল্প বেতনে, কম স্যালারিতে তারা ভালো করে জীবিকা নির্বাহ করতে পারে। এটাই ছিল এই বাজার দর নিয়ন্ত্রণ নীতির একটা অন্যতম উদ্দেশ্য বলে ম্যাক্সিমাম হিস্টোরিয়ানরা মনে করছেন। আবার কেউ মনে করছেন কি ওই সময় নাকি দিল্লিতে প্রচণ্ড ইনফ্লেশন হয়েছিল, মুদ্রাস্ফীতি হয়েছিল, সেই ইনফ্লেশনটাকে বন্ধ করার জন্য তিনি এটা করেছিলেন। আবার কেউ বলছেন যে এটা একটা আউট অফ পপুলিজম বা নিজেকে জনপ্রিয় জায়গায় পৌঁছে দেওয়ার জন্য, নিজেকে জনপ্রিয় করার জন্য সাধারণ মানুষের কাছে তিনি এটা করেছিলেন। কিন্তু এই বাজার দর নিয়ন্ত্রণ নীতি মানে চিরস্থায়ী হয়নি, মানে তার মৃত্যুর পরেই এই ব্যবস্থাটা বন্ধ হয়ে গেছিল। এবং এই ব্যবস্থাটা ইনফ্যাক্ট দিল্লি বাইরে খুব একটা কার্যকরী হয়নি। মানে এটা মেনলি এটা টার্গেট গ্রুপই ছিল সামরিক বাহিনী, যারা যুদ্ধ করছে তাদের জন্যই, তারা যাতে ভালো করে জীবিকা নির্বাহ করতে পারে, সেই জন্যই কিন্তু আলাউদ্দিন খিলজি এটা চালু করেছিলেন, এই ব্যবস্থাটা। তাহলে এই যে পয়েন্টসগুলো আমি বললাম, এই পয়েন্টসগুলো কিন্তু খুব ভালো করে দেখে নিতে হবে। এই পয়েন্টসগুলো থেকে প্রশ্ন আসে। এছাড়াও আমরা দেখব যেটা, যে সবচেয়ে বেশি মঙ্গল আক্রমণ কার রাজত্বকালে হয়েছিল, এই প্রশ্নটাও আমরা অনেক জায়গায় ফেস করেছি, সেটাও উত্তর হবে আলাউদ্দিন খিলজি। আর একটা প্রশ্ন দেয় যে সবচেয়ে ইললিটারেট সুলতান কে ছিলেন, সেটাও আলাউদ্দিন খিলজির নাম আমাদের বলতে হবে। ইললিটারেট সুলতান ছিলেন আলাউদ্দিন খিলজি। এটাও আমাদের একটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, আমাদের বলতে হবে, জানতে হবে এটা। সুতরাং আলাউদ্দিন খিলজি যখন আমরা পড়ব, তখন আমাদের কিন্তু এই পয়েন্টগুলো আমাদের করতে হবে। আর একটা কোয়েশ্চেন আমি দেখেছিলাম কোনো একটা জায়গায়, যে আলাউদ্দিন খিলজির অভিষেক কোথায় হয়েছিল। দিল্লির একটা খুব বিখ্যাত আর্কিটেকচার বলবন তৈরি করেছিলেন, এবং আলাউদ্দিন খিলজি ওখানেই থাকতেন যতদিন না পর্যন্ত ওই সিরির হাজার সেতুন তৈরি হয়েছে, ততদিন তিনি সেইখানেই থাকতেন। যে আর্কিটেকচারটার নাম লালমহল। এই লালমহল গিয়াসউদ্দিন বলবন তৈরি করেছিলেন। লালমহল, এই লালমহলেই হয়েছিল করোনেশন। এই কোয়েশ্চেনটাও আমি একটা পরীক্ষায় দেখেছিলাম যে আলাউদ্দিন খিলজির অভিষেক কোথায় হয়েছিল। তো আলাউদ্দিন খিলজির অভিষেক হয়েছিল লালমহল, এই প্রাসাদে, যে লালমহলে আলাউদ্দিন খিলজি থাকতেন যতদিন না পর্যন্ত সিরির এই হাজার সেতুন তৈরি হয়েছে ততদিনও। তাহলে আজকে আমরা আলোচনা করলাম খুব ছোট্টর ওপর আলাউদ্দিন খিলজি, কোন কোন জায়গাগুলো আমরা আলাউদ্দিন খিলজি থেকে পড়বো। এই জায়গাগুলো দেখলেই আলাউদ্দিন খিলজি থেকে প্রশ্ন কমন পাওয়া যাবে, এবং এইভাবেই আমরা পড়তে থাকবো। ছোট ছোট সুলতানদের থেকে ছোট ছোট জায়গা নিয়ে আমরা পড়বো।
কোন কোন জায়গাগুলো আমাদের বেশি করে করতে হবে, বালবান, ইলতুৎমিশ, মোহাম্মদ বিন তুগলক, কোন কোন জায়গাগুলো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। আজকে এই পর্যন্তই রইল। আমরা আবার পরের ক্লাসে কোনো একটা বিখ্যাত ব্যক্তিত্বকে নিয়ে আসবো তোমাদের পরীক্ষার জন্য।